আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, নতুন করে ইসরায়েলে হামলা, দেশজুড়ে সতর্কতা জারি। নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। আজ এই হামলার আগে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পারেনি। ইয়েমেন থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রে একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছে। দেশটির হাইওয়েতে এই দুর্ঘটনায় একজন ধনী ইস্পাত ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরাও ছিলেন। তাদের উড্ডয়নের মাত্র 7 মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। তবে বিমান বিধ্বস্তে কোনো যাত্রী বেঁচে নেই, সবাই মারা গেছে। জানাবো, গাজায় 60 দিনের যুদ্ধবিরতি সত্ত্বে রাজি ইসরায়েল, বললেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় নতুন করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নতুন করে 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে নেতানিয়াহু। আর হামাসকেও যুদ্ধবিরতি করতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতিতে যদি হামাস রাজি না হয়, ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি আসতে পারে। এ কারণে হামাসের উচিত যুদ্ধবিরতি মেনে নেওয়া। এদিকে এক দলের পরিবর্তে আরেক দল ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি। বাংলাদেশের সাধারণ জনতা রক্ত দিয়ে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে পতন করেছে। আবার নতুন করে আরেক দল স্বৈরাচার হয়ে ওঠার জন্য তাদেরকে সুযোগ দেবে না বাংলাদেশের মানুষ। বাংলাদেশের আপামর জনতা ফ্যাসিস্ট হওয়ার জন্য তাদের এই সুযোগ কখনোই দেবে না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্যই রক্ত দিয়েছি। কোনো স্বৈরাচারী দলকে নতুন করে ক্ষমতায় আসার জন্য আমরা এই রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই না। এবং সর্বশেষ জানাবো, গুমের শিকার ব্যক্তিদের যে ধরনের শারীরিক নির্যাতন করা হতো, শেখ হাসিনার সময়ে আয়নাঘরে রেখে ভুক্তভোগীদের বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করা হতো, যেগুলো গুম কমিশনের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। তাদের মধ্যে অনেকেই তাদের নির্যাতনের কথা বর্ণনা করেছেন, যা গুম কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এরকম বেশ কয়েকজন এর প্রতিবেদনে তাদের স্বীকারোক্তি দিয়েছেন তাদের সঙ্গে কি কি আচরণ করা হতো এবং কিভাবে তাদের নির্যাতন করা হতো। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, বন্ধুরা সঙ্গেই থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নতুন করে ইসরায়েলে হামলা, দেশজুড়ে সতর্কতা জারি। নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। আজ রাতেই হামলার আগে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। প্রতিক্রিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দেশটির বেশ কয়েকটি এলাকায় সাইরেন সক্রিয় করা হয়। পরিস্থিতি বর্তমানে তদন্তনাধীন এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো উচ্চ সতর্কতায় রয়েছে। এই ঘটনার পর বাসিন্দাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই আর শেষ রক্ষা হবে না। ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদীর সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে
পর্যায়ে চলে এসেছে। তারা কোনোভাবেই আর ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই চোখে মুখে আর পরিষ্কার দেখতে পারছে না। এক একটি হামলায় তারা চোখে এখন সর্ষে ফুল দেখছে। ইহুদিবাদীরা পালিয়ে যাবে কোথায়? প্রতিদিনই তাদের বাংকারে পালাতে হয়। তাদের একদিন তাদের উপর যে হামলা হচ্ছে, এই হামলায় তারা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের একটি বিমান বিধ্বস্ত হয়েছে, এতে সব যাত্রী নিহত হয়েছে। দেশটির ওহাইওতে এই দুর্ঘটনা একজন ধনী ইস্পাত ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরাও ছিলেন। তাদের 2 ইঞ্জিন বিশিষ্ট বিমানটি মল্টনায় ছুটি কাটিয়ে ফিরছিল। বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। দ্য নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমান উড্ডয়নের মাত্র 7 মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা 6 জনের সবাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য এবং বাকি 2 জন পাইলট ও কোপাইলট। নিহতরা হলেন লিবার্টি স্টিল ইন্ডাস্ট্রি ইনকর্পোরেটরের মালিক জেমস জিম ওয়েল 67, তার স্ত্রী ভেরোনিকা 68, তাদের ছেলে 36, পুত্রবধূ মারিয়া 34 এবং পাইলট জোসেফ ম্যাগজিন 63 এবং কোপাইলট টিমোরি ব্লেক 55। স্থানীয় সময় সকাল 7টার দিকে ইয়ংস্টাউন আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র 7.5 মিনিট পর বিমানটি থেকে প্রায় 2 মাইল পশ্চিমে ঘন জঙ্গলযুক্ত এলাকা একটি বাড়ির পেছনে উঠানো বিমানটি বিধ্বস্ত হয়। হাউল্যান্ড টাউনশিপ ফায়ার চিফ রেমন্ড প্রেস দুর্ঘটনাকে এলাকার ইতিহাসে সবথেকে মারাত্মক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ঘন জঙ্গলের কারণে প্রাথমিক উদ্ধারকারীরা দুর্ঘটনার স্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা 6টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। আগামী 60 দিনের জন্য যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে ইসরায়েল, বলছেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল। আজ ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছে। এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ীভাবে যুদ্ধবন্ধে উভয় দেশের পক্ষ থেকে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, প্রস্তাবিত চুক্তি কার্যকর করার থাকার সময় যুদ্ধবন্ধে স্থায়ীভাবে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব। তিনি আর বলেন, কাতার ও মিশরবাসী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে অনেক কষ্ট করেছে। তারাই চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন। আশা করি হামাস চুক্তিটি গ্রহণ করবে, কারণ এটি আর ভালো হবে না, বরং এটি আরো খারাপ হতে পারে। যদি তারা এটি প্রত্যাখ্যান করে, তাহলে ভবিষ্যতে হয়তো মুখোমুখি হতে হবে আরো কঠিন পরিস্থিতির। গত কয়েক মাস ধরে দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছে। এর প্রস্তাব দিয়েছে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্প সম্ভবত ওই প্রস্তাবটিকে ইঙ্গিত দিয়েছেন। এদিকে হামাস বলছে, যতক্ষণ তাদের স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না দেয়া হচ্ছে, ততক্ষণ তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই তারা ছাড় দেবে না। ইহুদিবাদী ইসরায়েলিরা যেভাবে হামাসকে নির্মূল করার চেষ্টা করছে, হামাস তাদের জীবনের শেষ রক্তটুকু থাকা পর্যন্ত লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে। গুমের শিকার ব্যক্তিদের যে ধরনের শারীরিক নির্যাতন করা হতো। আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের কিভাবে নির্যাতন করা হতো এক প্রতিবেদনে তা তুলে ধরেছে গুম কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগীদের বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করা হতো। নির্যাতনে শরীরে ক্ষত সৃষ্টি হলে ওষুধ ও মলম দেয়া হতো। প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম ও নির্যাতনে প্রাতিষ্ঠানিক দিক উন্মোচন করে প্রতিবেদনের একটি অংশ গণমাধ্যম কর্মীদের পাঠিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক মানসিক নির্যাতনে সম্মিলিত প্রভাবে ভুক্তভোগী দীর্ঘ সময় ধরে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। তাদের প্রায় প্রহরীদের অর্ধেক পরিমাণ খাবার দেয়া হতো। হাতকড়া পরিয়ে হাত ও চোখ বেঁধে একাকী সেলে রাখা হতো। নিজেদের ভাগ্যে কি হবে তা অনিশ্চয়তার সঙ্গে এই কঠোর অবস্থা সম্মিলিত তৈরি করত এবং এই ধরনের নিরবচ্ছিন্ন মানসিক চাপে রাখত। প্রতিবেদনে বলা হয়েছে, এতে একাধিক ভুক্তভোগী তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে গুম কমিশন নাম প্রকাশ না করা 46 বছর বয়সী এক ব্যক্তির বরাতে জানানো হয়েছে, 2015 সালে তাকে তুলে নেওয়া হয়। তখন থেকে 391 দিন তাকে গুম করে রাখা হয়েছে। সেই ভুক্তভোগীর ভাষায়, ঘুমাতে নিলে একজন আয়শা বলতেন, এই ঘুমাইতেছস কেন, মানে ঘুমাতে দিত না। জিজ্ঞাস শেষে পরে বালিশ সরিয়ে ফেলতো। একদম শীতের মধ্যে কম্বল বালিশ সবই সরে ফেলেছে। আর
এমনই শাস্তি দিত। চেয়ার ছাড়া খালি পায়ের উপর ভর করে বাসায় রাখা হতো। খাবার দেখা গেছে হ্যান্ডকাপ পরায় বিছানার পাশে আটকে রাখত। তা আমার এই হাতে মশা বইলে আমি তা মারতেও পারতাম না, মশা কামড়াইতো, কত কষ্ট পাইতাম আর কি। এরকম শাস্তি দিছে আর কি। গোপনীয়তাহীনতা এবং অস্বাস্থ্যকর অপমানজনক সেল জীবন। গুম কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গোপনীয়তা এবং অস্বাস্থ্যকর ও অপমানজনক জীবন ছিল গুমের শিকার হওয়া ব্যক্তিদের জন্য। নারীদের জন্য তারা বিশেষ সেল তৈরি করে সেখানে নির্যাতন করত।